হ্যালো, সাউন্ড পাচ্ছে সবাই? সবার মাইক মিউট হয়ে গেল, আমি অপশন খুঁজে পাচ্ছি না। যে অপশন খুঁজে পাচ্ছি না। দুইজন এসছে এখন অবধি, বাকিগুলো কেউ আসেনি। গৌরব গৌরব এসছে, সুরজিৎ এসছে, বাকিগুলো কই সব? ও আচ্ছা, গৌরব কোথা থেকে তুমি? কোথা থেকে? কৃষ্ণনগর। ঠিক আছে, ক্লাসটা আমি রেকর্ডিং এ করে দিই, তাহলে যারা আসেনি ওরা পরে দেখতে পাবে। ঠিক আছে। তাহলে তোমরা 2022-এর স্টুডেন্ট নাকি? 22-এ পরীক্ষা দিবে সবাই? রাজকুমার একজন আর এসছে, রাজকুমার। অডিও ক্লিয়ার আছে সবাই? ওকে ওকে ওকে। তাহলে টেক্সট থেকে শুরু করবো নাকি? প্রথম পার্টটাই পড়াবো ভাবছি। সেলফ, ফাদার্স হেল্প। হ্যাঁ, আর কে নারায়ণের লেখা, তাই তো? তো শুরু করা যাক। প্রথমেই ক্লাসটা রেকর্ডিং করা থাকলো, যারা আসছেনি বা টেকনিক্যাল কারণে যোগ করতে পারেনি তারা পরে দেখে নেবে। লেখাগুলো ক্লিয়ার আসছে? লেখাগুলো ক্লিয়ার আসছে? ওকে, ঠিক আছে। লেসন 1 আমরা দেখে নিই। ফাদার সেলফ কথাটা মানে কি? বাবার সাহায্য, তাই তো? বাবার সাহায্য মানে বাবা ভালো কাজে সাহায্য করছে এখানে, জোর করে হলেও। আর কে নারায়ণের লেখা। অথরের ব্যাপারে জানি কি বলছে প্রথমে। আর কে নারায়ণ 1906 টু 2001, অর্থাৎ 1906 এ জন্ম, 2001 এ মৃত্যু। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজি সাহিত্যের, অর্থাৎ ভারতীয় ইংরেজি সাহিত্যের প্রথম দিকের যে চেহারাগুলো ছিল সেই চেহারাগুলোর মধ্যে একজন ছিল আর কে নারায়ণ। অর্থাৎ প্রাথমিক আমরা বলতে পারি ইংলিশ লিটারেচারকে লিড করতো যারা, তাদের মধ্যে একজন ছিল আর কে নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দি গাইড। তার বিখ্যাত কাজগুলির মধ্যে গণ্য করা হয় মালগুড়ি ডেজকে এবং দি গাইড, এই আম, লেখালেখিগুলো, অর্থাৎ মালগুড়ি ডেজ আর দি গাইড, এই দুটোকে খুব বিখ্যাত মনে করা হয়। He was awarded the Sahitya Academy Award in 1958 for The Guide, আর দি গাইডের জন্য তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল 1958 সালে। এইটুকু আমরা আর কে নারায়ণের ব্যাপারে জানতে পারলাম। এখানে পরের অংশটাই পুরো যে গল্পটা রয়েছে এখানে, সেটা কোথা থেকে এসছে এবং কি ব্যাপারে বলছে সেটা লেখা আছে। দেখে নিই এখানে কি বলছে। কি বলেছে? দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ, অর্থাৎ এই যে আমরা স্টোরিটা পড়ছি ফাদার সেলফ, সেটা মালগুড়ি ডেজ এর থেকে নেওয়া, তুলে নেওয়া, এডিটেড, অর্থাৎ এখানে কিছু সংযোজন বিয়োজন করে যে গল্পটা তৈরি করা হয়েছে সেই গল্পটা হচ্ছে ফাদার সেলফ।
অর্থাৎ মালগুডি ডেজেরই অংশ, সেখান থেকে কিছুটা কেটে নেওয়া অংশকে গল্প আকারে এখানে দিয়ে দিয়েছে ফাদার সেলফ বলে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় হু কল্ড স্বামীনাথন। আর এই গল্পটা কার ব্যাপার রয়েছে? একটা ইয়াং বয় অর্থাৎ বালক ছেলে, অর্থাৎ আমরা বলতে পারি ছোট ছেলে, সেই ছোট ছেলে স্বামীনাথনের ব্যাপারে এই গল্পটা রয়েছে। হুই ইজ আনউইলিং টু গো টু স্কুল, আর যে নাকি ইচ্ছা করছে না তার স্কুল যেতে, অর্থাৎ স্বামীনাথনের গল্প পাবো আমরা, আর তার আনউইল রয়েছে অর্থাৎ অনিচ্ছা রয়েছে স্কুল যেতে, সেই গল্পটা আমরা এখানে পাবো। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তাকে ফোর্স করা হচ্ছে অর্থাৎ জোর করে করা হচ্ছে বাই হিজ ফাদার তার বাবার মাধ্যমে, টু অ্যাটেন্ড স্কুল অর্থাৎ স্কুল এ উপস্থিত হতে। The story explores how, through the events that follow, Swami's original reservation about his teacher, Samuel, get transformed considerably. এখানে বলছে কি দ্য স্টোরি এক্সপ্লোরস, মানে গল্পটা ব্যাখ্যা করবে। এখানে এক্সপ্লোরস কথাটার মানে এখানে ব্যাখ্যাই হবে। কি বলছে? দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, বলছে যে গল্পটা ব্যাখ্যা করবে কিভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, the events of that স্বামীর অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর যে প্রকৃত চিন্তা ভাবনা, রিজার্ভেশন কথাটার মানে সংরক্ষণ, কিন্তু এখানে চিন্তা ভাবনা বা ধারণাকে বোঝানোর জন্য রিজার্ভেশন কথাটা ব্যবহার করা হয়েছে। স্বামীর অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর সত্যিকারের ধারণা অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, স্যামুয়েলের ব্যাপারে, তার শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, পুরোপুরিভাবে বা আমরা বলতে পারি বেশিরভাগ করেই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা গল্পটা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে স্বামীর যে চিন্তা ভাবনা, সেই সঠিক চিন্তা ভাবনা বা ধারণার সঙ্গে তার ইমাজিনেশন অর্থাৎ কল্পনার যে ধারণা সেটা কিন্তু গুলিয়ে মিলিয়ে গেছে। ওই জিনিসটা এখানে বলছে যে স্বামীর প্রকৃত যে রিজার্ভেশন ছিল, ধারণা ছিল স্যামুয়েলের ব্যাপারে, সেই ধারণাটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যাবে। এই ঘটনাটা আমরা এই গল্পের মাধ্যমে পাবো। বুঝতে পেরে গেছি? এবার আমরা চলে আসব মূল অংশে, ইউনিট 1, যেখানে আমরা দেখব গল্পটা কিভাবে এগিয়ে যাচ্ছে। বলছে কি, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। বিছানায় শুয়ে শুয়ে থাকা অবস্থাতেই, অর্থাৎ বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করলো বা আমরা বলতে পারি বুঝতে পারলো। রিয়েলাইজড মানে কি বুঝতে পারা। তো বলছি কি বিছানায় শুয়ে থাকা অবস্থায় স্বামী বুঝতে পারলো উইথ এ শাডার, একটা কম্পন দিয়ে, দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। যদিও এটা দেখে মনে হচ্ছিল, বলছি কি যদিও নেই, হ্যাঁ এখানে আছে যদিও, অল দো, দো বলছে কি ইট লুক, এটা দেখে মনে হচ্ছিল যদিও, অনলি এ মোমেন্ট এগো কিছু মুহূর্ত আগে, কয়েক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার, অলরেডি মানডে ওয়াজ হেয়ার, পুরোপুরিভাবে সোমবার এসে হাজির এখানে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতে হতো না, এটা সে আশা করেছিল। কারণ একটু আগে স্বামী কিন্তু জানতো না যে আজকে সোমবারের সকাল, হঠাৎ ঘুম ভাঙায় কম্পন দিয়ে সে বুঝতে পারলো যে আজকে সোমবার। ওই জন্য বলছে হি হোপ হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুল যেতে হতো না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডাক, 9টার সময় স্বামীনাথন চিৎকার করে উঠে বলল, হি আই হ্যাভ এ হেডাক, আমার মাথা ব্যথা হয়েছে বা আমার মাথা যন্ত্রণা হয়েছে। ওয়েল্ড মানে কি চিৎকার করে বলল। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা উদারভাবে বা নম্রভাবে প্রস্তাব দিয়ে বলল, সাজেস্টেড মানে কি প্রস্তাব দিয়ে বলল, সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর বাড়িতেই থাক বা স্বামী বাড়িতেই থাকতে পারে। অ্যাট 9:30, 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, যখন তাকে স্কুলের প্রার্থনা গৃহে থাকা উচিত, অর্থাৎ 9:30টার সময় যখন স্বামীকে প্রার্থনার গৃহে, স্কুলের প্রার্থনা গৃহে থাকা উচিত,
স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন স্বামী একেবারে তার মায়ের ঘরের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের উপর শুয়ে রয়েছে। তার মানে যখন তাকে স্কুল প্রেয়ার হলে হলে থাকা উচিত তখন সে তার মায়ের ঘরের বেঞ্চে শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা জিজ্ঞেস করলো তাকে, তোর কি আজ স্কুল নেই? হেডাক, স্বামী রিপ্লাইড। মাথা ব্যথা, স্বামী উত্তর দিয়ে বলল। তাকে, তার বাবাকে বলল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। পাগল কোথাকার, ড্রেস পর আর যা। ননসেন্স কথাটার মানে কি? এখানে অর্থহীন কথাটার মানে আসবে, তাহলে আমরা অর্থহীন কাকে বলবো? পাগলকেই বলবো। তো আমরা এখানে পাগল সম্বোধন করতে পারি। ননসেন্স, পাগল কোথাকার। ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস পর আর স্কুল যা। হেডাক, মাথা ব্যথা। আবার স্বামী বলে উঠলো, হেডাক। Loaf about less on Sundays and you will be without a headache on Monday। বলছে তার বাবা, এবার বলছে ইনভার্টেড কমা দিয়ে ঘেরা আছে, উক্তি করে বলছে যে রবিবার দিন কম করে কুড়েমি কর, কম করে ঘুরে বেড়া অলসভাবে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। আর তোমার সোমবার দিন কোনো মাথা ব্যথা থাকবে না। তোর সোমবার দিন কোনো মাথা ব্যথা থাকবে না। হ্যাঁ বলো। বুঝতে পারছি না। লোফ অ্যাবাউট লেস। কি বলছে? লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। বলছে কি যে সোমবারের দিনগুলোতে কম করে কুড়েমি করে ঘুরে বেড়া, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। আর তোর সোমবার দিন কোনো ধরনের মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা থাকবে না। বুঝতে পেরেছি? তো বলেছে কি লোভ কথাটা, এখানে দেখো কি বলেছে, লোভ কালো কালি দিয়ে মার্ক করা আছে। লোভ মানে কি? অলস ভাবে ঘুরে বেড়ানো, কুড়েমি করে এদিক ওদিক ঘুরে বেড়ানোকে আমরা বলি কি? লোভ। ঠিক আছে। নেক্সট বলেছে কি স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কত না কঠিন কত না কঠোর হতে পারতো। ঠিক আছে। এখানে একটা ফন্দি করেছিল স্বামী, আই হ্যাভ এ হেডেক, তাই তো? তো এখানে এবার বলছে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে বাবা কত না কঠোর হতে পারতো। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, তাই সে তার কৌশল পরিবর্তন করলো। কৌশল পরিবর্তন করে কি বলছে? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারি না। এই কথাটা বলছে কাকে? বাবাকে। নেক্সট কি বলছে? ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। বলছে কি তোকে যেতেই হবে, তোকে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোর নিজের দোষ বা নিজের ভুল। বলছে কি হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। টিচার কি ভাববে যদি আমি এত দেরি করে যাই। এভাবে করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার নিজের যে চিন্তা ধারণা সেটা বলার চেষ্টা করছে। মানে সে যে ফন্দিটা এঁটেছে স্কুল যাব না, সেই জন্য এত কিছু বলছে আর কি। বলেছে কি টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। এবার তার বাবা বলছে যে তুই তাকে বলবি, তুই তাকে বলবি তোর মাথা ব্যথা হয়েছিল তাই লেট হয়েছে, মানে দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। আবার ইনভার্টেড কমা দিয়ে ঘেরা, এটা কে বলছে? এটা বলছে স্বামী। হি উইল স্কল্ড, সে আমাকে বকা দেবে। স্কল্ড মি ইফ আই সে সো, যদি আমি সে কথা বলি। উইল হি লেট আস সি, তাই কি, তাই কি সে করবে, তাই কি তিনি করবেন। লেট আস সি, আমরা দেখি, চল দেখাই যাক। এভাবে বলছে লেট আস সি, চল দেখাই যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। এবার উত্তর দিয়ে বলেছে তার বাবাকে স্বামী উত্তর দিয়ে বলেছে তার বাবাকে স্যামুয়েল, অর্থাৎ তার সেই টিচারের নাম কি? স্যামুয়েল, যে বকাবকি করে। ডাজ হি অলওয়েজ স্কল্ড দি স্টুডেন্টস। এখানে প্রশ্ন করছে আবার তার বাবা স্বামীকে, বলছে কি সে কি বা তিনি কি সর্বদাই স্টুডেন্টসকে অর্থাৎ ছাত্রদেরকে বকাবকি করতে থাকে বা বকাবকি করে থাকে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী ব্যক্তি। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট,
সে বিশেষ সে বিশেষভাবে রাগী সেই বালকদের প্রতি। এখানে উইথ দিয়েছে, কিন্তু এখানে উইথ এর ক্ষেত্রে আমরা প্রতি শব্দটা নিয়ে আসবো, ঠিক আছে। বলছে কি হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষভাবে রাগী সেই বালকগুলোর প্রতি হু কাম ইন লেট, যে যারা দেরিতে আসে। বলছে কি আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে পছন্দ করব না, ঠিক আছে। নেক্সট বলছি কি ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি তিনি এতই রাগী হয়ে থাকে কেন না হেডমাস্টারকে এটার ব্যাপারে বলিস, তোরা বলিস, ঠিক আছে। এখানে বলছে কি এটার ব্যাপারে কমপ্লেন কেন করিস না হেডমাস্টারকে। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এত রাগী হয়, তিনি এত রাগী হন, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন না এটার ব্যাপারে হেডমাস্টারকে বলিস। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যে এমনকি হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষকও নাকি তাকে ভয় পায়। তাহলে এইটুকু অংশতে আমরা দেখতে পেয়েছি যে স্বামী ফন্দি করছে কিভাবে স্কুল যেতে, যাতে তাকে না হয়, ঠিক আছে। এইটুকু বুঝতে পেরেছি, কারো প্রশ্ন থাকলে করতে পারবেন। দুজন আছে অনলাইন, গৌরব আর চিরদীপ। কোনো প্রশ্ন আছে? হ্যালো, ইন্টারনেট কানেকশন গন্ডগোল করছে। বলছি যে কানেকশন ঠিক ছিল সব সময়? কানেকশনে গন্ডগোল হচ্ছে তাহলে। যদিও আমি নতুন মানে অনলাইনে ট্রাই করছি পড়ানোর, এই অ্যাপটাও আগে থেকে জানা ছিল না, দেখা যাক কি হয়। আমি ডাউনলোডে মানে পরে পেয়ে যাব এটার ভিডিও, তখন দেখবো যে কি গন্ডগোল হচ্ছে না হচ্ছে। শোনা ভালো যাচ্ছে তাই না? ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ড নেক্সট দেখে নিই। শাডার যেটা বলছিলাম, কি বলছে, শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, ভয়ের মাধ্যমে আমাদের বডি যখন কাঁপে তখন সেইটাকে আমরা শাডার শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো। লোফ মানে মুভ অ্যারাউন্ড অ্যান্ড ইন অ্যান ইডল ম্যানার, অর্থাৎ অলসভাবে ঘুরে বেড়ানোকে আমরা বলবো লোফ। এবার বলছি কম্প্রিহেনশন এক্সারসাইজ কোশ্চেন গুলো দেখে নিই, ঠিক আছে। তার আগে আমি গল্পটা হালকা করে একবার পুরোটা বলে দিই কি কি ঘটলো এখানে বাংলায়, ঠিক আছে। এখানে কি বলছে, স্বামী ঘুমিয়েছিল, শুয়েছিল, সকাল সকাল শুয়েছিল বিছানায়, হঠাৎ করে কম্পন দিয়ে বুঝতে পারলো যে সোমবার এর সকাল হয়ে গেছে, যদিও তার একটু আগে মনে হচ্ছিল যে এখন কি আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার হওয়ার দরুন তাকে স্কুল যেতে হবে না, যেহেতু শুক্রবার দিন তার স্কুল ছুটি, ঠিক আছে। কিন্তু সোমবার এসে হাজির হয়ে গেছে, তাই হঠাৎ সে ফন্দি করছে এবার কি, যে ৯টার সময় স্বামীনাথন চিৎকার করে বলে উঠছে যে আমার মাথা ব্যথা হয়েছে। তখন তার মা, যেহেতু মায়েরা সাধারণত নম্র হয় ছেলেদের প্রতি, তাই জন্য সেই জন্য তার মা তাকে বলেছিল প্রস্তাব দিয়ে যে আজকে তুই বাড়িতেই থাকতে পারিস। ৯:৩০ সময় সে তার মায়ের ঘরে বিছানায় শুয়ে রয়েছিল, সেই সময় বাবা এসছে, তাকে জিজ্ঞেস করলো তোর কি আজ স্কুল নেই। তখন সে ফন্দিটাই এটে বলল যে কি, যে আমার মাথা ব্যথা হয়েছে। তার বাবা এবার নিশ্চিত বুঝে গেছে যে সে ফন্দি করছে, ওই জন্য কি করেছে, তাকে বকাবকি করেছে এবং বলেছে যে রবিবার দিন কম করে ঘুরে বেড়াতে, যাতে করে সোমবারে তার মাথা ব্যথা না হয়। তাই স্বামীনাথন এবার প্রচুর চালাক ছেলে, কি বলছে, কি করেছে, সে তার যে ট্যাকটিক্সটা ছিল, কৌশলটা ছিল, সেই কৌশলটা চেঞ্জ করেছে, মাথা ব্যথার কৌশল কাজ করলো না, তো কি করেছে, এবার বলছে যে আমি এত দেরি করে স্কুল যেতে পারবো না। তারপর তার বাবার সঙ্গে আর্গুমেন্ট হতে শুরু করেছে, কি আর্গুমেন্ট হয়েছে, যে এটা তার নিজের ভুল, তাকে স্কুল যেতেই হবে, ঠিক আছে। যদি সে বকাবকি করে, অর্থাৎ স্যামুয়েল বকাবকি করে, এখানে কিন্তু ঘটনাক্রমে আমরা বুঝতে পারছি যে স্যামুয়েলের ব্যাপারে মিথ্যা বলতে বলতে অনেক কিছু কিন্তু মিথ্যা কথা বলে দিয়েছে। প্রথমত মিথ্যা কথা বলেছে যে কোন টিচার বকাবকি করে, স্যামুয়েল।
তাহলে সে আরো মিথ্যা কথা বলেছে যে সে স্পেশালি রেগে যায় সেই বালকগুলোর প্রতি যারা দেরি করে আসে। যদিও আদৌ আহ, স্যামুয়েল সেরকম ব্যক্তি ছিল না, রাগী ব্যক্তি ছিল না, আর সেটা স্বামী নাথানও জানতো, কিন্তু সে কল্পনা করে করে বারবার বলে গেছে, একটা মিথ্যা কথা লুকানোর জন্য বারবার মিথ্যা কথা বলে গেছে। এভাবে একটা চেন রিয়াকশন শুরু হয়ে গেছে আমরা বলতে পারি। ঠিক আছে, তো শেষ পর্যন্ত কি করেছে, তার বাবা বলেছে যতই রাগী থাকুক আমরা দেখব, ঠিক আছে, তুই স্কুল যা, ঠিক আছে, এভাবে বলেছিল। শেষ পর্যন্ত আর্গুমেন্ট চলাকালীন এই পার্টটা আমাদের শেষ হয়ে গেছে। কি বলেছে, দে সেড ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। মিথ্যা বলতে বলতে এতটাও মিথ্যা কথা বলে দিয়েছে যে স্যামুয়েলকে দেখে নাকি হেডমাস্টার ভয় পায়। ঠিক আছে, এরকম তাকে তার বাবাকে বলে দিয়েছে। এবার আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ গুলো দেখে নিই, এখানে কি কি আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথম কোশ্চেন বলেছে, উইথ এ সাডার স্বামীনাথন রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ এ মানডে। এটা আমরা জানি, প্রথম লাইনে আমরা পেয়ে গেছি। নেক্সট বলছে, when uh, when Swami were to have been in the school prayer hall, he was lying on the bench. হ্যাঁ, on the bench. নেক্সট বলছে, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর লেট। তাই তো, যারা দেরি করে যায় তার প্রতি রেগে যায়, এটাই বানিয়ে বলেছিল। পরের অংশে কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের যে চার্টটা দেওয়া আছে সেই চার্টটা আমাদেরকে ফিল আপ করতে হবে ইনফরমেশন দিয়ে, যেটা আমরা টেক্সট থেকে খুঁজে নেব। বলেছে কি, টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডাক। সময়টা কি ছিল যখন স্বামী কমপ্লেন্ট করেছিল, অর্থাৎ বলেছিল যে তার মাথা ব্যথা হয়েছে। কটার সময়? 9 o'clock, ঠিক আছে, অর্থাৎ 9টার সময়। আমরা 9 AM ও বলতে পারি, তাই তো, 9 AM, অর্থাৎ সকাল সকাল 9টার সময়। নেক্সট বলছি কি, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। ব্যক্তিটা স্বামীর ফাদার। নেক্সট বলেছি কি, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। সেই সেই টিচারটা কে ছিল যেটা মেনশন করেছিল স্বামী? স্যামুয়েল। নেক্সট বলেছি কি, স্টেট whether the following sentence statements are true or false, provide sentences, phrases, words in support of your answer. এখানে আমাদেরকে ট্রু ফলস গুলোকে করতে হবে, অর্থাৎ ট্রু থাকলে টি লিখবো এবং ফলস থাকলে এফ লিখবো ঘরে বক্সে, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টস আমরা বসাবো এখান থেকে খুঁজে খুঁজে, যাতে করে বলতে পারি এটা কেন ট্রু আর কেন ফলস। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন কি বলেছে, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলল যে তার মাথা ব্যথা হয়েছে। এটা কি হবে, ট্রু হবে না ফলস হবে? আচ্ছা, এত ইকো হচ্ছে না। হ্যাঁ, প্রচুর ইকো হচ্ছে, আমি বুঝতে পারছি না। যাকে, তো এখানে কি বলেছেন, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামীর মাথা ব্যথা হচ্ছে, এটা আমরা ট্রু করব, এবং সাপোর্টিং স্টেটমেন্টে আমরা এখানে লিখব সেই লাইনটা, at 9 o'clock স্বামী এখন বেড আমি head। ঠিক আছে, নেক্সট বলছে কি, এবার দেখো এই সেন্টেন্সটা যেটা আছে, স্বামী said that he had a headache, স্বামী বলছিল যে তার মাথা ব্যথা হচ্ছিল, কিন্তু যদি সেন্টেন্সটাকে চেঞ্জ করে দেয়, স্বামী এখানে যদি প্রশ্ন করে বলে যে স্বামীর কি মাথা ব্যথা হয়েছিল, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু দুরকমই হয়ে যেতে পারে। স্বামীর মাথা ব্যথা হয়েছিল কিন্তু সেটা ছিল কি একটা কল্পনা, তার সে বানিয়ে বানিয়ে বলছিল। ঠিক আছে, যাকে এখানে আমাদের ট্রু হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট সেই লাইনটা হবে। এবার আমরা চলে আসি 2 নম্বর সেন্টেন্সে, কি বলেছে, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। এটা নিশ্চিত ফলস হবে, কারণ সে ঘুমিয়েছিল কোথায়, শুয়েছিল কোথায়? মাদার্স রুম। তাহলে এখানে ফাদার্স রুম বলেছে, তাহলে এটা কি হবে, ফলস হবে। নেক্সট বলছি কি, অ্যাকর্ডিং টু, আর সেই সেন্টেন্সটা নিশ্চিত দেখানোর আমার দরকার নেই, পেয়ে যাবে। কোথায় আছে, এই জায়গায় আছে। When he ought to have been in school prayer hall, Swami was lying on the bench in mother's room. এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট।
নেক্সট বলছে সি নম্বর, অ্যাকর্ডিং টু স্বামী দি হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর হিসেবে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত না। ট্রু হবে না ফলস হবে? অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর হিসেবে নিশ্চিত ভয় পেত, তাহলে আমরা কি করব? ফলস করব। অবশ্যই ফলস করব, কারণ স্বামীর হ্যাঁ, এটা কে বলছিল? ইম্পোর্ট করা আছে নিশ্চিত, এটা বলছিল কে? স্বামীনাথ। তো স্বামীনাথন বলেছিল দে সে দ্যাট ইভেন দ্যাট মাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, আর এটাও বানিয়ে বলেছিল, যদিও এটা সত্যি নয় কিন্তু তবু আমাদেরকে ট্রুই ফলসে লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট এটাই লিখতে হবে, কারণ ওখানে স্পষ্ট করে দিয়েছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর হিসেবে আমাদেরকে এটা করতে হবে। ঠিক আছে, বুঝে গেছি। তাহলে এটুকু হয়ে গেল, এটুকু এটুকু বাড়িতে একটু পড়বে, যেখানে যেখানে প্রবলেম থাকবে। আর ওয়ার্ড যেগুলো আছে, যেগুলো এখানকার মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে, যেগুলো ওয়ার্ড অজানা আছে, মানে জানা নেই, সেই ওয়ার্ডের মানেগুলো সবার কাছে ডিকশনারি আছে, আজকাল মোবাইলে সবার ডিকশনারি থাকে, যারা অনলাইনে পড়া করে তাদেরকে ওয়ার্ড লিখে দিতে হয় না, তাই তো? তো ওয়ার্ড এখানে যতগুলো ওয়ার্ড অজানা আছে সেই ওয়ার্ড গুলো কি করবে, একটা খাতায় লিখে নেবে, ঠিক আছে, আর সেগুলো যাতে করে পরে করে কোনোদিন মানে যখন আমরা পড়বো সেই সময় সেই ওয়ার্ড না জানা থাকলে আমরা মানে করতে আমাদের অসুবিধা যাতে না হয়। ঠিক আছে, সেই ওয়ার্ডগুলো লিখে নেবে এবং মানে লিখে মুখস্থ করে নেবে, মানে যখন যেটা পড়া থাকবে সেটা যদি আমরা করে নিই সেই সময়, তাহলে অসুবিধা হয় না। 3 জন অনলাইনে আছে এখন, যাকে এইটুকু পড়া থাকবে। আর কোশ্চেন এখান থেকে আমি টেস্ট দেব, এই অ্যাপের মধ্যে টেস্ট পার্ট যেটা আছে, তোমাদের টেস্ট সেগমেন্ট যেটা আছে, সেখানে আমি এমসিকিউ কোশ্চেন দেব, তাহলে সেখানে বোঝা যায় যে এমসিকিউ কোশ্চেন করলে বোঝা যায় কে কতটা বুঝতে পেরেছে। ঠিক আছে, তো সেখানে আমি নিজে কোশ্চেন তৈরি করে দেব, আর লিমিটেড টাইম থাকবে, সেই লিমিটেড টাইমের মধ্যেই কোশ্চেনগুলো করে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এমসিকিউ স্টার্ট হলেই নোটিফিকেশন চলে যাবে, যখনই স্টার্ট হবে নোটিফিকেশন চলে যাবে অ্যাপের মাধ্যমে মোবাইলে, তখনই পেয়ে যাবে। আর আমি তো আগে থেকে টাইম বলে দেবো, সেটা হবে কালকে 9টার সময়, রাত্রি 9টার সময়, কালকে রাত্রি 9টার সময় এমসিকিউ কোশ্চেন গুলো চলে যাবে। আর সেটা ইমেজ ফরম্যাটে থাকবে, সেটার অ্যান্সার করলেই অটোমেটিক অ্যাপে দেখিয়ে দেবে, মানে আমি কোশ্চেন আর অ্যান্সার দুটোই সেট করে দেবো নম্বরগুলো এবিসিডি এভাবে করে, আর সেটা অ্যান্সার যখন করবে তখনই দেখিয়ে দেবে তোমাদের রেজাল্ট কটা ঠিক হয়েছে কটা ভুল। ঠিক আছে, এটুকু পড়া থাকবে, থাকলো এটুকু। এবার আমরা চলে আসি অন্য জায়গায়। আহ, দেখে নি ইংরেজি বেস গুলো কমপ্লিট কার কতটা আছে। একটা ইন্টারেস্টিং জিনিস করায় তোমাদেরকে, প্রথমে একটা ইন্টারেস্টিং জিনিস করায়। ইংরেজিতে কি আছে আগে আমরা এটা জেনে নিই, ইংরেজির মধ্যে স্ট্রাকচারের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কি পাই। দেখো এখানে যে কোনো একটা আমরা সেন্টেন্স নিতে পারি, যেমন এই লাইনটা হ্যাঁ রেকর্ডিং পেয়ে যাবে, এই অ্যাপেই পেয়ে যাবে রেকর্ডিং এ। যেমন এখানে বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ and you will be without a headache on Monday। দেখো এই সেন্টেন্সটা যেটা আছে, এই সেন্টেন্সের মধ্যে আমরা কি কি পাই খুঁজে। প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভার্ব, তাই না? লোভ মানে কি, কম করে কুড়েমি করা, করতে বলা, তার মানে এটা ভার্ব। তারপর দ্বিতীয়টা কি আছে, অ্যাবাউট, এটা কি, এটাকে আমরা বলবো প্রিপোজিশন, কি বলবো? প্রিপোজিশন। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কি কি পাই সেগুলোই আমরা দেখব। লেস মানে কম, তাহলে কোনো জিনিসের ইন্টেন্সিটি বোঝায় বেশি না কম, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো?
কোয়ালিটি বুঝিয়ে দিল বা গুণ বুঝিয়ে দিল বা অবস্থা বুঝিয়ে দিল, তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, তাই তো? অন যে ওয়ার্ডটা আছে, এটাকে আমরা কি বলবো? কেটে গেল এখানে। অন এটা কি বলবো? প্রিপোজিশন। কোনটা কোনটা? লেস। কম, তাই তো? লেস। তো কোনো জিনিস কম হলে তাহলে সেটা কি কোয়ালিটি বুঝিয়ে দিল না? কম বেশি ইন্টেন্সিটি বুঝিয়ে দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব হতে পারে, সেটা অ্যাডভার্ব হবে। ইন্টেন্সিটি বোঝালে অ্যাডভার্বও হতে পারে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব হবে এটা, ঠিক আছে? ক্লিয়ার? এখন বলতে পারছি না লেসটা কি হবে, কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে? লেসটা অ্যাডজেক্টিভও হতে পারে অথবা অ্যাডভার্ব হতে পারে, আমি এটা দেখে বলে দেবো। তাহলে অন কি বলছে? প্রিপোজিশন। চ্যাট সেকশনে, আমি অ্যাপের চ্যাট সেকশনে সেটা বলে দেবো লেসটা কি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এবার বলছি অনটা কি হয়ে যাবে? প্রিপোজিশন। সানডেজটা কি হয়ে যাবে? সানডে। রবিবারের নাম রবিবার, তাহলে এটা কি হয়ে যাবে? নাউন, ঠিক আছে? তারপর অ্যান্ড যেটা আছে এটা কি হয়ে যাবে? কনজাংশনস। কি হয়ে যাবে? কনজাংশনস। তারপর কি আছে? ইউ, এটা কি হয়ে যাবে? প্রোনাউন, তাই তো? প্রো নাউন। তারপর কি আছে? উইল, এটা কি হয়ে যাবে? অক্সিলিয়ারি ভার্ব, বা আমরা বলতে পারি মডাল অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? তারপর বি, এটাকেও আমরা কি বলবো? ভার্ব বলবো। বি ভার্ব, মেইন ভার্ব বলতে পারবো কি অক্সিলিয়ারি ভার্ব বলতে পারবো? অবশ্যই অক্সিলিয়ারি হিসেবে ধরা হয়, অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করা হয়। বি এটাও কি আমাদের ভার্ব। তারপর কি আছে? উইদাউট। উইথ মানে কি ছিল? উইথ মানে হচ্ছে সঙ্গে, এটা হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। আর উইদাউট মানে ছাড়া, এটাও হচ্ছে আমাদের কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। তারপর আছে এ, এটাকে আমরা ডেটারমাইনাস বলে থাকি আর আর্টিকেল বলে থাকি, তাহলে এটাকে কি বলবো? আর্টিকেল। তারপর হেডেক, মাথা ব্যথা, তাহলে মাথা ব্যথা করা। মাথা ব্যথা এটা নাউন, কিন্তু মাথা ব্যথা করা হিসেবে ব্যবহার করা হয়, আর মাথা ব্যথা হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয় আর নাউন হিসেবেও ব্যবহার করা হয়, কিন্তু এখানে এ হেডাক যেহেতু বলেছে, তার মানে এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর তাহলে এটাকে আমরা বলবো কি? নাউন। হেডেক, মাথা ব্যথা। তারপর অন আবার প্রিপোজিশন, মানডে আবার নাম, সোমবারের নাম সোমবার। তো এভাবে করে আমরা দেখতে পাই যে প্রত্যেক একটা সেন্টেন্সের মধ্যে কি আছে? পার্টস অফ স্পিচের বিভিন্ন অংশ থাকে। পার্টস অফ স্পিচের বিভিন্ন অংশ থাকে। তো যারা ছোটবেলাতেই পার্টস অফ স্পিচের উপর মানে দক্ষতা অর্জন করে নেয়, মানে বুঝতে পারে যে কোন ওয়ার্ডটা কোন পার্টে পড়লো, ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, না অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব, ঠিক আছে? এগুলো যারা বুঝতে পারে তাদের কিন্তু ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো সহজ হয়ে যায়, ঠিক আছে? তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচের অংশ আছে, আর আছে এ, আর অ্যান, আর দি, এই তিনটা, অর্থাৎ আর্টিকেল আছে। আর্টিকেল প্লাস পার্টস অফ স্পিচের, পার্টস অফ স্পিচ এর ৮টা ভাগ। এই ৯টা অংশ দিয়ে, ৯টা অংশ দিয়ে ইংরেজি সব কিছু আছে, ঠিক আছে? ইংরেজির সব কিছু আছে এই ৯টা অংশ দিয়ে। কি আছে? আর্টিকেল আছে এ এন দি, আর পার্টস অফ স্পিচের ৮টা ভাগ। নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশনস আর ইন্টারজেকশন। এই ৯টা ভাগ দিয়ে পুরো ইংরেজি গঠন, তাই তো? এই ৯টা ভাগের উপর যার বেস থাকবে, মানে যে বুঝতে পারবে যে কোন ওয়ার্ডটা কোন পার্টে পড়েছে, সে কিন্তু ইংরেজিতে কি হয়ে যাবে? ইংরেজি তার সহজ হয়ে যাবে, প্লাস পয়েন্ট সেটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কি আহ, ইংরেজির স্ট্রাকচার। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা এগুলো পাবো। এই সেন্টেন্সেও আমরা যদি দেখি, ঠিক আছে, এই সেন্টেন্সের মধ্যেও আমরা এই ৯টায় অংশ পাবো, তার থেকে বেশি কিছু আসবে না। ইংরেজি পুরোটা এই ৯টা অংশ দিয়ে গঠিত, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং লাগলো না? এভাবে কেউ ভেবে দেখেছে কি? কোনো স্টুডেন্ট এভাবে ভেবে দেখেছে? সুরজিৎ
ভেবে দেখেছো এভাবে যে ইংরেজি পুরো ৯টা অংশ দিয়ে গঠিত আছে? ভেবে দেখবে যে পুরো ইংরেজি এই ৯টা অংশতেই গঠিত আছে। আর্টিকেল কোড দিয়ে এবং পার্টস অফ স্পিচের ৮টা ভাগ দিয়ে। বাকি আর কিছু নেই। ঠিক আছে? এই অংশ দিয়ে গঠন করা আছে। এবার ওয়ার্ড ফরমেশনে কি হয় যে কিছু কখনো, কখনো ভার্ব অ্যাডজেক্টিভ এ পরিণত হয়ে যায়, ভার্ব নাউন এ পরিণত হয়ে যায়। ঠিক আছে? যেরকম অ্যাক্ট আছে, অ্যাক্ট অ্যাকশন হয়ে গেলে সেটা নাউন হয়ে যাবে। অ্যাকশনটা হয়ে যাবে কি? নাউন। অ্যাক্টটাকে আমরা ভার্ব বলবো, কিন্তু অ্যাকশনটাকে কি বলবো? নাউন বলবো। আবার এ অ্যাক্ট, যখন এ অ্যাক্ট হিসেবে ব্যবহার করা হবে তখন অ্যাক্টটাও আবার নাউন হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে? তারপর অ্যাকশন থেকে যদি আমরা চলে আসি অ্যাক্টিভ, অ্যাক্টিভ তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আবার অ্যাক্টিভ থেকে যদি চলে আসি অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট তাহলে সেটা আবার ভার্ব হয়ে গেল। ঠিক আছে? মানে অ্যাক্টিভেট মানে চালু করে দেওয়া, সক্রিয় করে দেওয়া। ঠিক আছে? তো এবার অ্যাক্টিভেট থেকে যদি চলে আসি অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেটেড তাহলে সেটা হয়ে যাবে কি? সক্রিয়। তার মানে কোনো জিনিসের কোনো জিনিস সক্রিয় আছে কিনা তার অবস্থা বোঝাচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে কি? আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো এভাবে করে আলাদা এই যে ভার্বের থার্ড ফর্ম অ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভেটেড ভার্বের থার্ড ফর্ম, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। যেরকম আমি বললাম আই হ্যাভ activated activated চারকোল। ঠিক আছে? বলছে যে আমার কাছে, বলছে আমার আছে সক্রিয় চারকোল। ঠিক আছে? অ্যাক্টিভেটেড চারকোল। তো এখানে অ্যাক্টিভেটেড কি করছে? চারকোলের অবস্থা বোঝাচ্ছে। তো এই অ্যাক্টিভেটেডটা হয়ে যাচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। যেহেতু অবস্থা নাউনের অবস্থা বোঝালে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাই তো? তো পার্টস অফ স্পিচের ওপর আমি কি ক্লাস করব? গোড়া থেকে আমি কি সবগুলো কভার করব? তোমরা বলে দেবে। ঠিক আছে? যদি আগে থেকে সবাই বুঝে গিয়ে থাকো তাহলে আমি ক্লাস করব না সেটার উপর। ঠিক আছে, তাহলে আমি স্পিচের পুরো অংশটা কভার করে দেবো, নাউন থেকে শুরু করে আমার মতো করে সহজ করে বুঝিয়ে দেবো এবং যা লেখানোর থাকবে লিখিয়ে দেবো। ঠিক আছে? বাকি তোমরা ক্লাস 9 এ নিশ্চয় জয়েনিং ক্লজ এগুলো করেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সবকিছু করার আগে আরো একটা কোশ্চেন ইম্পর্টেন্ট মনে হয় মাধ্যমিকে আসে। একটা না একটা কোশ্চেন অবশ্যই থাকে, যদিও গ্রামারে থাকে ১ নম্বর বা ২ নম্বরে থাকে। বলে যে চেঞ্জ দ্য ওয়ার্ড ইনটু অ্যাডজেক্টিভ। এই যে এখন বললাম না, এই এই ধরনের অংশগুলো, হ্যাঁ, সেটাও থাকে, সেটা জয়েনিং এ থাকে। তবে কিছু কিছু সেন্টেন্স থাকে যে বলবে যে চেঞ্জ দ্য ওয়ার্ড ইনটু নাউন বা ইউজ দ্য ট্রান্সফর্ম ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড অ্যাজ এ নাউন, এরকম ভাবে সেন্টেন্স করে দেয় বা কোশ্চেন দিয়ে দেয়। হ্যাঁ, তো সেইগুলো আমাদের কি করতে হবে? আহ, করার জন্য আমাদেরকে এই পার্টস অফ স্পিচের অংশ যেটা আছে সেটা ভালোভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সেই সেই জায়গায় সেই অংশটা করতে পারবো। আজকে দেখি ভালো স্টুডেন্ট এসছে, আমি এর আগের দিন ক্লাস করেছিলাম ২ জন ছিল মাত্র। আজকে সুরজিৎ আছে, গৌরব আছে, চিরদীপ আছে, ৩ জন আছে। যাই, একজন বেড়েছে। আর দেখতে পাচ্ছ তোমরা ইংলিশ কোচিং সেন্টার বলে একটা আছে। হ্যাঁ, ওটা ওটা আমার বন্ধু। ঠিক আছে? ওকে আমি অ্যাড করে নিয়েছি ওখানে। ও কিন্তু ইংরেজি ইংরেজি পড়ায়। তো সে, হ্যাঁ, ইংরেজি স্টুডেন্ট ছিল, আমার সঙ্গে পড়াশোনা করেছে। ও ইংরেজি পড়ায় আর আহ, এখন বাড়িতেই বসে অনলাইনে।
করার চেষ্টা করছি আর কি। তো আমি ওকে অ্যাড করে দিচ্ছি, তুই দেখবি আমারটা ক্লাসগুলো ভালো হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এখন এখন কি করাবো, আমি গোড়া থেকে শুরু করবো ক্লাস, পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ এর ৮টা ভাগ প্রথমে আমি সেটা করে নিচ্ছি। শেষ করে দেবো, কিছুক্ষণ আর হবে। দেখি ডেটা কত খায়, আমি তো নতুন এই অ্যাপের মধ্যে, ডেটা আবার খুব বেশি খেলে তো মুশকিল ব্যাপার। জুমে নাকি খুব কম ডেটা খায়। গুগল মিটে আমি দেখেছি, গুগল মিটে আমার একটা বন্ধু করে, তো সে বলছে নাকি প্রচুর ডেটা খায়। মিটে। ও, তো জুমে ক্লাস করে মনে হয় ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, হবে। তো জুমে জুমে আমরা ক্লাস করে নিতে পারবো, টেক্সট গুলো মানে টেস্ট যেগুলো থাকবে সেগুলো এখানে করে নিতে পারবো, সেভাবেও হবে। তাহলে পার্টস অফ স্পিচ আমরা দেখে নিই, পার্টস অফ স্পিচ এর ৮টে ভাগ। প্রথম ভাগ নাউন, দ্বিতীয় ভাগ হচ্ছে কি প্রোনাউন, তৃতীয় ভাগ হচ্ছে ভার্ব, চতুর্থ অ্যাডজেক্টিভ, পঞ্চম অ্যাডভার্ব, ষষ্ঠ প্রিপোজিশন। তারপর আচ্ছা, এখানে কিছু একটা ছুটে গেল, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হ্যাঁ, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, এটুকু হচ্ছে আমাদের ৮টা ভাগ। এবার আমরা দেখে নেব যে নাউন কিভাবে আমরা নির্বাচন করব। নাউন, যে সব শব্দ দিয়ে আমরা কি পাই, যে সব শব্দ দিয়ে, যে সব শব্দ দিয়ে নাম বোঝানো হয়, হয় তাদের নাউন বলে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যেসব শব্দ দিয়ে নাম বোঝানো হয়, তার মানে নামকরণ করা হয়েছে এমন বস্তু থাকলেই, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি নাউন। এবার আমরা জানি যে মানুষই কিন্তু প্রত্যেকটা জিনিসের নামকরণ করেছে, অর্থাৎ এ টু জেড, একটা আলফেন থেকে শুরু করে জাহাজ অব্দি যত কিছু আছে সব মানুষই করেছে, তার মানে মানুষের দ্বারা নাম দেওয়া হয়েছে এমন বস্তুকে আমরা কি বলবো, এমন বস্তু কিছু পেলেই সেটা হয়ে যাবে আমাদের নাম, সিম্পল। তার মানে নাউনকে আমাদের কি করতে হয় না, নাউনকে আমাদেরকে মুখস্থ করতে হয় না, আমরা দেখলেই বুঝতে পারবো, দেখলেই বুঝতে পারবো আমরা যে সেটা কি আছে, একটা নাউন আছে। যদি বলি সিপ, তাহলে সিপ, SH ডবল EP, সিপ মানে কি হবে, সিপ মানে ভেড়া, তাই তো। আচ্ছা, SHIP, সিপ মানে কি হবে, জাহাজ। তো এই যে জাহাজ আছে শিপ, এটাকে আমাদেরকে এক্সট্রা করে বলে বোঝাতে হবে যে জাহাজটা কি নাউন না অন্য কিছু, নাম বোঝালেই নাউন হবে। তাহলে জাহাজটা নিশ্চিতভাবে নাউন, তো এটাকে আমাদের কি করতে হয়, বুঝে নিতে হয় ভালোভাবে, তাহলেই হবে। এবার এই নাউনের 5টা প্রকার আছে, সেই প্রকারগুলো আমি আলোচনা করে দিচ্ছি, লেখার সেইভাবে দরকার নেই, কারণ আমরা উঁচু ক্লাসে চলে এসেছি, ক্লাস 5 6 নেই যে আমরা লিখে লিখে মুখস্থ করব। তো এবার আমরা দেখব যে শিপটা যেটা আছে সেটা কোন ধরনের নাউন। প্রথমত আমরা বলতে পারি একটা কি প্ল্যানেট, শব্দটা যেটা আছে প্ল্যানেট, প্ল্যানেট মানে কি গ্রহ, তাই তো।
এবার এই গ্রহ থেকে যদি আমরা ডেফিনিটে গ্রহ থেকে যদি আমরা ডেফিনিটে চলে আসি, যেমন আর্থ লিখি, EARTH, আর্থ, তার মানে হবে পৃথিবী। এবার খেয়াল করে দেখো, গ্রহ যেটা আছে এরাও কিন্তু ভগবান নাম দেয়নি, মানুষই নাম দিয়েছে। কিন্তু খেয়াল করতে হবে যে গ্রহ বলতে গেলে কি বোঝায়। গ্রহ বলতে গেলে সেটা বুধ গ্রহ হতে পারে, সেটা পৃথিবীও হতে পারে, সেটা অন্য কোনো গ্রহ হতে পারে। তার মানে একটা কমন নাউন বোঝাচ্ছে। যখনই কোনো নামের মাধ্যমে এক বা একাধিককে নির্দিষ্ট করা যাবে, ঠিক আছে, এক এক বা একাধিক নয়, একাধিককে নির্দিষ্ট করা যাবে, যখনই কোনো নাউনের মাধ্যমে একাধিককে নির্দিষ্ট করা যাবে, তখন সেই নাউনকে আমরা বলবো কি, কমন নাউন। কি বলবো? কমন নাউন। তাহলে প্ল্যানেট হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, এবার প্ল্যানেট থেকে চলে আসলো আর্থ, এবার নির্দিষ্ট হয়ে গেল। তার মানে এখানে কি হয়ে গেল, পৃথিবীকেই বলছে, অর্থাৎ একটাই নাউনকে বলছে। যখনই একটা নাউন নির্দিষ্ট হয়ে গেল, তখন সেটা হয়ে যাবে কি আমাদের প্রপার নাউন। কি হয়ে যাবে? প্রপার নাউন। বুঝতে পেরে গেছি? তাহলে প্ল্যানেট ছিল কমন নাউন, পৃথিবী হয়ে গেল আমাদের, আর্থ হয়ে গেল আমাদের প্রপার নাউন। এবার শিপ যেটা আছে, শিপ মানে ভেড়া, তো ভেড়া অনেকগুলিকে নির্দিষ্ট করতে পারে, কিন্তু যদি সেই ভেড়ার, আমি একটা ভেড়া পালন করি বাড়িতে, ঠিক আছে, আর যদি সেটার নাম দিয়ে দিই আমি কোনো কিছু, যেরকম আমি সেটার নাম যদি দিয়ে দিই, মিনু নাম দিয়ে দিলাম আমি, ঠিক আছে, মিনু, তাহলে সেইটা হয়ে যাবে আমাদের কি, প্রপার নাউন। সেটা কি হয়ে যাবে? প্রপার নাউন। কিন্তু শিপ হিসেবে যদি আমরা তাকে ডাকি, তাহলে সেটা কমন নাউন হিসেবেই ডাকা হবে। এবার শিপ জাহাজ যেটা আছে, সেই জাহাজটাও কিন্তু কমন নাউন, অর্থাৎ জাহাজ দিয়ে অনেকগুলো জাহাজকেও নির্দিষ্ট করা যায়, কিন্তু সেই জাহাজের যদি কোনো নাম থাকে, যেরকম কি ছিল, টাইটানিক, ঠিক আছে, টাইটানিক, তাহলে সেইটাকে আমরা বলবো কি, কমন, সরি, প্রপার নাউন। সেই টাইটানিকটা কি বলবো, প্রপার নাউন। তাহলে এইভাবে করে আমাদের কি করতে হবে, প্রপার প্রপার নাউন আর কমন নাউনের যে রিলেশনটা আছে সেটা বুঝে নিতে হবে। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? এই 5 ভাগে বিভাগ বিভাগ করা হয়। আর কাউন্টেবল আনকাউন্টেবল অন্য একটা ভাগ হিসেবে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়: কাউন্টেবল আর আনকাউন্টেবল। যেটাকে গুণা যায় বা গুণা হয় সেটাকে আমরা বলবো কাউন্টেবল, যেটাকে গুণা যায় বা গুণা হয় না, গুণা যায় না বা গুণা হয় না, সেটাকে বলবো আমরা, সরি, যেটা গুণা যায় সেটাকে বলবো কাউন্টেবল, আর যেটা গুণা যায় না সেটাকে বলবো আমরা আনকাউন্টেবল। যেরকম ওয়াটারকে গুণা যায় না, তাই তো, সেটাকে বলবো আনকাউন্টেবল। হ্যাঁ, আর যদি আমরা চেয়ার, টেবিল, কলম, পেন, খাতা, বই বলি, তাহলে সেগুলোকে গুনতে পারি আমরা, তাহলে সেটাকে বলবো আমরা কাউন্টেবল। ঠিক আছে, মানে দুটো ধরনের টাইপে ভাগ করছে। প্রথম ধরনটা হচ্ছে যে সেটা গুণা যায় কি যায় না সেই হিসেবে বিভাগ, আর এখানে ভাগ করছে জনার হিসেবে, অর্থাৎ তাদের যে কোয়ালিটি আছে, নাউনের যে গুণ আছে, সেই গুণ হিসেবে 5টা ভাগে ভাগ করছে। প্রথমটা হচ্ছে কমন। কেন কমন, কেন সাধারণ? কারণ সেই নাম দিয়ে একাধিক বস্তুকে বা একাধিক প্রাণীকে বোঝানো যেতে পারে। প্রপার, কেন প্রপার নাউন? কারণ সেই নাম দিয়ে একটা নির্দিষ্ট বস্তুকে বা প্রাণীকে বোঝানো যেতে পারে। যেরকম আমার নাম অনুপ, তাহলে সেটা হবে আমার কি, প্রপার নাউন হবে, প্রপার নাউন। চিরজিৎ যেটা আছে, সুরজিৎ যেটা আছে, সে হবে কি, গৌরব যেটা আছে সেটা সে হবে কি, প্রপার নাউন। কিন্তু যদি স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে ডাকি, তাহলে স্টুডেন্টটা হয়ে যাবে কি, কে বলতে পারবে? কমন নাউন, ব্যাস। ঠিক আছে, এটুকু বুঝে গেছি কমন আর প্রপার নাউনের যে রিলেশন। এবার আমরা চলে আসবো কমন আর প্রপার থেকে চলে আসবো কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি কি আছে? কালেকটিভ কালেকটিভ নাউন সেটাকে বলবো যেখানে একাধিক নাউন এসে জমা হতে পারে, কিন্তু তার একটা আবার অন্য নাম দিয়ে দিয়েছে। যেরকম আমরা যদি বলি বাঁদরের দল, তো সেই দলের ইংরেজি কি হবে, ট্রুপ, তাই তো? তো সেই ট্রুপ, এই শব্দটাকে, শব্দটার বাংলা কি হবে, দল। তো সেই দলটাকে আমরা, দলের মধ্যে নিশ্চিতভাবে একজন একটি বাঁদর থাকবে না, তাই তো, বহু বাঁদর থাকবে। তাহলে সেই দলের মধ্যে বহু বাঁদর থাকবে, তবে আমরা সেটাকে বলতে পারবো কি, ট্রুপ। তো এখানে একাধিক কি আছে, নাউন আছে, অনেকগুলো বাঁদর
একসঙ্গে জড়ো হয়েছে বলে সেটাকে বলছে কি কালেকটিভ নাউন। বুঝতে পেরেছি? তারপর যেমন আছে আর্মি। এবার আর্মিতে একটা আর্মি কিন্তু একটা লোক নিয়ে কিন্তু আর্মি হয় না, আর্মির মধ্যে ফৌজের মধ্যে কি থাকে অনেকজন ফৌজি থাকে, তাহলে সেই জন্য সেটাকে বলবো আমরা কি কালেকটিভ নাউন। ঠিক আছে? তেমনি ভাবে আর কি হতে পারে, যেরকম আছে টিম, টিম ইন্ডিয়া। এবার ইন্ডিয়ার টিমের মধ্যে 11 জন সদস্য যোগ হয়েছে তবেই কিন্তু টিম ইন্ডিয়া গঠন হয়েছে, তো সেই জন্য সেই টিমটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। বুঝতে পেরে গেছি? তো এইভাবে আরো যেরকম আছে ক্লাস্টার। ঠিক আছে? ক্লাস্টার মানে গুচ্ছ, এক গুচ্ছ, ক্লাস্টার, সেটাকেও আমরা বলতে পারবো কি কালেকটিভ নাউন। এবার ক্লাস্টার শব্দটাকে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? ক্লাস্টার্ড, ক্লাস্টার, ক্লাস্টার্ড, ক্লাস্টার্ড ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। আর আছে বাঞ্চ, BUNCH, বাঞ্চ, বাঞ্চ মানে একগুচ্ছ, তাহলে সেই ক্ষেত্রেও আমরা হ্যাঁ সেই বাঞ্চটাকেও আমরা কি বলতে পারবো কালেকটিভ নাউন বলতে পারবো। বুঝে গেছি? এবার কালেকটিভের পর আসবে যেটা, সেটা হবে কি নাউন, সরি, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন এবার যেগুলো আছে, ম্যাটেরিয়াল নাউন কোনটাকে বলবো? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কোনগুলোকে বলবো? যেগুলো ম্যাটার দিয়ে তৈরি, আলটিমেটলি সবকিছু কিন্তু ম্যাটার দিয়ে তৈরি। একটা বাঞ্চও ম্যাটার দিয়ে তৈরি, ঠিক আছে? তারপর প্ল্যানেটও ম্যাটার দিয়ে তৈরি, আর্থও ম্যাটার দিয়ে তৈরি, কিন্তু এগুলোর একটা আলাদা আমরা ভাব আছে, আমরা বুঝতে পারছি, কমন হিসেবে ধরে নিচ্ছি একটা, প্রপার হিসেবে ধরে নিচ্ছি একটা, কালেকটিভ যেহেতু দল হয়ে এসছে, এক অনেকগুলো যোগ হয়ে আছে সেই জন্য দল হিসেবে কালেকটিভ ধরছে। এবার ম্যাটেরিয়াল কোনগুলো? যেগুলো দিয়ে সাধারণত ম্যাটার বুঝতে পারবো আমরা প্রথম দৃষ্টিতে, যেরকম টেবল। এটাকে টেবল মানে কি টেবিল। এবার এটাকে আমরা কি বলতে পারি? প্রথমত কমন নাউনও বলতে পারি, কমন নাউনও বলতে পারি। কেন বলতে পারি? কারণ টেবিলের প্রাথমিক নাম টেবিল, তবেই তো আমরা বলবো কমন নাউন। কি ঠিক বলেছি কিনা? হ্যাঁ, তাহলে টেবিলের প্রাথমিক নাম হচ্ছে টেবিল, কারণ অনেকগুলো টেবিলও হতে পারে, ওই জন্য আমরা সেটাকে বলবো কি কমন নাউন। এটাকে কমন নাউনও বলতে পারবো। কিন্তু যেহেতু উড দিয়ে তৈরি, উড অর্থাৎ কাঠ দিয়ে তৈরি, ঠিক আছে? কাঠ দিয়ে যেহেতু তৈরি সেই জন্য আমরা এটাকে ম্যাটারিয়াল নাউনও বলে থাকি, ম্যাটারিয়াল নাউন ও বলে থাকি। তাহলে যতগুলো ম্যাটেরিয়াল নাউন আছে সবগুলোকে আমরা প্রথমত কি বলতে পারবো? কমন নাউন বলতে পারবো। যেরকম আয়রন, আয়রন মানে কি লোহা, তো লোহার প্রাথমিক নাম তো আয়রন, তাহলে প্রাথমিক নাম যদি আয়রন হয় তাহলে কি হবে? কমন নাউন হবে নিশ্চয়। তাহলে এটাকে কমন নাউনও বলতে পারবো, আর যেহেতু আয়রন লোহা ধাতু, তাহলে সেটা ম্যাটার, তাহলে সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউনও বলতে পারবো। বুঝতে পেরেছি? তাহলে যতগুলো ম্যাটেরিয়াল নাউন আছে সবগুলোকেই আমরা কমন নাউন বলতে পারবো। বুঝে গেছি? তাহলে ম্যাটেরিয়াল নাউনের সঙ্গেও কিন্তু কমন নাউনের রিলেশন আছে, সেটাও আমরা বুঝে নিলাম। ঠিক আছে? এবার আমরা চলে আসবো ম্যাটেরিয়াল নাউনের পর অ্যাবস্ট্রাক্ট নাউনে, লাস্ট, তাই তো? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, আর ম্যাটেরিয়াল নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন লাস্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেগুলো হচ্ছে বিমূর্ত। যেরকম এখানে আমি প্রথমে একটা ওয়ার্ড ছিল, এখানে আমি দেখিয়েছিলাম, দেখো এখানে অ্যাকশন শব্দটা যেটা আছে, আছে অ্যাকশন শব্দটা মানে অ্যাক্ট মানে কি ক্রিয়া করা, অ্যাকশন মানে ক্রিয়া, বা আমরা বলতে পারি সেই টিভিতে যে অ্যাকশন গুলো দেখায়, অ্যাকশন মানে কি বোঝায়? অ্যাকশন মানে প্রতিক্রিয়া যখন হয়ে যায় তখন আমরা সেটাকে অ্যাকশন বলে উল্লেখ করি। যেরকম হিরো যদি প্রতিক্রিয়া করে, প্রতিক্রিয়া বলতে ফাইট করতে শুরু করলো, উড়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি কি অ্যাকশন। তো অ্যাকশন কেন বলি? ক্রিয়া করছে, প্রতিক্রিয়া ঘটছে, ওই জন্য আমরা এক্সাইট হয়ে বলে থাকি অ্যাকশন শব্দটা। এবার এই অ্যাকশন যেটা আছে, এই অ্যাকশনটা টিআরএন যোগ হওয়ার জন্য এখানে এটা হয়ে গেছে কিসের? নাউনে পরিণত হয়েছে, হয়েছে। এবার আমরা অ্যাকশন কি দেখতে পাই? আগে আমরা বলি অ্যাকশন কি দেখতে পাই, অ্যাকশনটাকে কি দেখতে পাই?
এখানে দেখো কি বলেছে, প্রথমত আমরা জেনে নিই অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকশনটা কি জিনিস। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু ভেঙে আমি বলে দিচ্ছি। বলছে দেখো এখানে কি, হ্যাঁ বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি কি করতে পারি, বলে দিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, অ্যাবস্ট্রাক্ট নাউনে কি বলছে যে কোনো নাউনের মাধ্যমে অর্থাৎ কোনো নামের মাধ্যমে আমরা যদি কি করতে পারি, যে কোনো কিছুকে উপলব্ধি করতে পারি না, দেখতে পারি না, ছুঁতে পারি না, ঠিক আছে, কিন্তু তবুও সেটা আছে, অর্থাৎ সেটার একটা নামকরণ করেছে মানুষ, ঠিক আছে, মানে তবুও সেটা আছে, সেটাকে একটা থট ভেবেই বা একটা ধারণা ভেবে নামকরণ করা হয়েছে, সেই জন্য সেই ওয়ার্ডটাকে আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট, মানে বিমূর্ত, তাই তো, বিমূর্ত যার মূর্তি নেই, বিমূর্ত নাম, বিমূর্ত নামকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বিমূর্ত নাম মানে কি, বিমূর্ত বিমূর্ত নাম মানে হচ্ছে সেই নাম যে নামের কোনো মূর্তি নেই কিন্তু তবুও সে বর্তমান, তবুও সে বর্তমান বলতে তাকে ধারণার মধ্যে রাখা হয়েছে। বলো। হ্যাঁ বলো, কে বলছে? না না মোটেই না, সেগুলো দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে। স্যাড হ্যাপি কি বুঝিয়ে দেয়, মনের অবস্থা বুঝিয়ে দেয়, যখনই অবস্থা বুঝিয়ে দেবে ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার অ্যাবস্ট্রাক্ট নাউনেও কিন্তু কি বোঝানো হয়, গুণ কিন্তু বজায় থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউনে খানিকটা গুণ কিন্তু বজায় থাকে। তো সেই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনকেও মনে হবে যেন অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে, কিন্তু অ্যাডজেক্টিভ নয়। সেগুলো আমরা বুঝে নেব, বা যদিও না বুঝতে পারি তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো বেশিরভাগ ব্যবহৃত হয় সেগুলো কিন্তু মুখস্থ করে মনে রেখে দেবো, ঠিক আছে, যাতে করে সামনে অসুবিধে না হয়। বুঝতে পেরেছি। তো এবার দেখো, বিমূর্ত নাম অর্থাৎ যেগুলো কি মূর্তি নেই কিন্তু কি বুঝিয়ে দিতে পারে, দোষ বা অবস্থা বা গুণ বুঝিয়ে দিতে পারে এমন কিছু নাউন আছে, সেগুলোকে আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম আছে উইজডম, ঠিক আছে, উইজডম, উইজডম মানে কি বোঝায়, জ্ঞান, উইজডম মানে কি জ্ঞান, তাই তো, উইজডম মানে জ্ঞান। এবার দেখো, হ্যাঁ এবার দেখো, জ্ঞানকে কেউ দেখতে পেয়েছে বা ছুঁতে পেরেছে? জ্ঞানকে কিন্তু কেউ দেখতে, এবার কেউ একজন বলবে যে জ্ঞানকে তো দেখতে পাওয়া যায়, একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছে খুব, তাহলে তার জ্ঞানকে তো দেখতে পাচ্ছি, কিন্তু না সেটাও তো দেখতে পাচ্ছি না, জ্ঞানটা কোথায় আছে, জ্ঞানের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা তার বক্তৃতার মাধ্যমে, কিন্তু জ্ঞানটা কোথায় আছে সেটা দেখতে পাচ্ছি কি, নিশ্চিত আমরা জ্ঞানটা কোথায় আছে সেটা দেখতে পাচ্ছি না। তাহলে উইজডমটা হয়ে যাবে আমাদের কি, জ্ঞানটা হয়ে যাবে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার দেখো, এটাকে যদি আমরা লিখি জ্ঞানী, এবার বুঝতে পারবে ওয়াইজ, ঠিক আছে, ওয়াইজ মানে কি, জ্ঞানী, তাই তো, ওয়াইজ মানে জ্ঞানী। তো এই জ্ঞানী যে শব্দটা আছে, এবার যদি আমরা বলি লোকটি জ্ঞানী, তাহলে লোকটির অবস্থা বোঝাচ্ছে বা লোকটির গুণ বোঝাচ্ছে, তাই তো, লোকটির গুণ বোঝাচ্ছে, তখন সেটা হবে কি অ্যাডজেক্টিভ। ওয়াইজ মানে জ্ঞানী, সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু উইজডম মানে জ্ঞান, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, সেটা হবে কি নাউন। কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে লোকটির মধ্যে থাকা জ্ঞানকে বলছে, সেই জ্ঞানকে আমরা দেখতে পাই আর না পাই, কিন্তু সেটা কিন্তু আছে, সেইটাকে বলছে যখন, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা চলে আসি এখানে, যেটা অ্যাকশনের ব্যাপারে বললাম, আমরা অ্যাকশনটা তো দেখতে পাই না, অ্যাকশনেরও বহিঃপ্রকাশ দেখতে পাই, ঠিক আছে, অ্যাকশনেরও বহিঃপ্রকাশ দেখতে পাই, বহিঃপ্রকাশ। তো সেই অ্যাকশনের বহিঃপ্রকাশটাকে আমরা বলি কি অ্যাকশন। তো সেই কিন্তু অ্যাকশনটাকে দেখতে পাই না, তো এই ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এইভাবে করে আমরা কি করব, দেখব কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যেরকম আছে কি উইজডম, জ্ঞান আমরা পেলাম, তারপর ফ্রিডম যেটা আছে, ফ্রিডম, ফ্রিডম মানে কি, স্বাধীনতা। হ্যাঁ বলো, ফ্রিডম মানে কি? হ্যাঁ সেটাও ভালো হবে, সেটাও করে দেবো আমি। আমার যতগুলো জানা আছে সবগুলো আমি লিখে দেবো, ঠিক আছে, আর সবগুলোর মানে লিখে আমি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে।
এবার দেখো এখানে ফ্রিডম মানে কি স্বাধীনতা। এবার দেখো স্বাধীনতাকে কেউ দেখতে পেয়েছে? দেখো আমরা সবাই স্বাধীন, তো স্বাধীনতা কোথায় আছে এটা কেউ দেখতে পেয়েছে বা ছুতে পেরেছে? কিন্তু একটা উপলব্ধি আছে যে আমরা স্বাধীন, ঠিক আছে, একটা উপলব্ধিতা আছে। তো সেই ক্ষেত্রে আহ, সেইটাকে আমরা বলে থাকি, ফ্রিডমটাকে বলে থাকবো আমরা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের কি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বুঝে গেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন অবধি পাঁচটা নাউন, এই পাঁচটা নাউনের মধ্যে আমরা সবগুলো বুঝে গেছি। এবার কিছু কিছু নাউন আছে যেগুলোর যে যেগুলোর যে চিনতে পারার যে সিস্টেম সেগুলো আমি হালকা করে বলে দিই। যেরকম টিআইওএন থাকলে টিআইওএন যোগ করে কিছু ভার্বকে নাউন করা হয়, যেরকম অ্যাক্ট থেকে অ্যাকশন হয়েছে, ঠিক আছে। তারপর এস আই ও এন থাকলে সেই ওয়ার্ডটা হয়ে যাবে আমাদের কি, নাউন, ঠিক আছে, সেটা হয়ে যাবে আমাদের নাউন। টিআইওএন এস আই ও এন এগুলো থাকলে সেটা হয়ে যাবে নাউন। এছাড়াও কিছু কিছু ভার্ব আছে, সেগুলো ভার্বকে আবার কখনো কখনো নাউন হিসেবে ব্যবহার করা হয়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যেরকম ওয়াটার শব্দটা আছে, এই ওয়াটার শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। আর ওয়াটার মানে না জল, ওয়াটার মানে জল, এটা নাউন, এটা আমরা জানি, ঠিক আছে। ওয়াটার মানে জল, এটা আমরা জানি। তো ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করা হয়, যেরকম বললো ওয়াটার দি ট্রি, তাই না? তো এক্ষেত্রে এই সেন্টেন্সটার মানে কি হবে? হ্যাঁ, গাছে জল দাও। তাহলে এখানে এই ক্ষেত্রে ওয়াটারটা কি হয়ে গেল, জল দেওয়া, তার মানে ভার্ব হিসেবে ব্যবহার হয়ে গেল। তাহলে এইটাকে এই জন্য বলা হয় ওয়াটারটা ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, জল নাউন। এইরকম কিছু কিছু আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো ভার্ব হিসেবে ব্যবহার হয় আর নাউন হিসেবে ব্যবহার হয়। এগুলো ধীরে ধীরে আমরা শিখে যাব প্র্যাকটিস করতে করতে। তো ওই জন্যই তো গ্রামার গুলো দেওয়া আছে, সবগুলো গ্রামার যদি আমরা করে নিই, দক্ষতা অর্জন করে নিই, ভয়েস চেঞ্জ, তারপর ভয়েস চেঞ্জ থেকে শুরু করে জয়নিং অবধি, ডিগ্রি অবধি, তবে কিন্তু আমরা এগুলোর উপরও ধীরে ধীরে দক্ষতা অর্জন করে নেব। কিন্তু তার আগে বেসিক ক্লিয়ার হওয়া চাই, অর্থাৎ পার্টস অফ স্পিচ গুলো পুরোপুরি ভাবে, এদের যে ফাংশন কিভাবে কাজ করে, ঠিক আছে, এই কাজ করাগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবার নাউন জানার পক্ষে আমাদের এতটা যে অংশ নাউনের, ঠিক আছে, এতটা যে অংশ, পাঁচটা ভাগ, এটা জানার কারণ কি? এটা জানার কারণ শুধুমাত্র একটাই, সাবজেক্ট আর অবজেক্টকে চিনতে পারা। কি বললাম? এটা জানার একটাই কারণ, শুধুমাত্র সাবজেক্ট আর অবজেক্টকে চিনতে পারা। অর্থাৎ একটা সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট, ইংরেজি সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট, ভার্ব, আর কি থাকে, অবজেক্ট, থাকে না? এবার এটা যখন সূত্র অনুযায়ী আসে, যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট যে সূত্র অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, তাই তো? তো এক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্টকে চিনতে পারার জন্য সম্পূর্ণ নাউনকে বোঝা আর কি। কেন? কারণ সাবজেক্ট আর অবজেক্টই এমন একটা জায়গা যেখানে নাউন বসতে পারে একটা সেন্টেন্সের মধ্যে, অন্য জায়গায় কিন্তু নাউন বসতে সাধারণত পারে না। কখন পারবে? যখন একটা ফ্রেজ ব্যবহার হবে, ফ্রেজ যখন ব্যবহার হবে তখন আবার নাউন মাঝেও বসতে পারবে, কিন্তু ফ্রেজের আকারে থাকবে, তখনও কিন্তু সে সাবজেক্ট বা অবজেক্টেই বসে থাকবে, ঠিক আছে। কিন্তু মূলত একটা সেন্টেন্সের নাউন কোথায় বসে, সাবজেক্টে আর অবজেক্টে, ঠিক আছে। তো ফ্রেজের ব্যাপারে এখন ভুলে যাও, মনে রাখতে হবে সাবজেক্ট আর অবজেক্টের নাউন বসে থাকে। আর কি বসে থাকে সাবজেক্ট আর অবজেক্টে? প্রোনাউন বসে থাকে। কি বসে থাকে? প্রোনাউন বসে থাকে। যেমন আমি দু একটা সেন্টেন্স এখানে লিখছি। আই, হ্যাঁ, আর সাবজেক্ট আর প্রোনাউন, সাবজেক্ট আর অবজেক্টে নাউন আর প্রোনাউন ছাড়া আর কিছু বসে না। তো নাউন এতগুলো যে আমরা শিখলাম, এখানে নাউন শেখার বা বোঝার বা নাউনকে চিনতে পারার কারণ হচ্ছে একটাই, যে আমরা সাবজেক্ট আর অবজেক্টে যাতে করে এর ফাংশন গুলো ব্যবহার করতে পারি, অর্থাৎ একে ব্যবহার করে একটা সেন্টেন্স গঠন করতে পারি, বা একটা সেন্টেন্সকে বুঝতে পারি যে কোন অংশটা নাউন, কোন অংশটা প্রোনাউন, কোন অংশটা সাবজেক্টে পরিণত হয়েছে, কোন অংশটা অবজেক্টে পরিণত হয়েছে, এগুলো বোঝার জন্যই আমাদের কিন্তু এই নাউনের অংশটা জানার দরকার। নাহলে তো কোনো দরকার ছিল না। আলটিমেটলি এই পাঁচটা ভাগ জেনে আমার কোনো, হ্যাঁ, হ্যালো, হ্যালো,
ক্লিয়ার আসছে না সাউন্ড? হ্যাঁ, বলছি যে এতগুলো তোমার নেটওয়ার্ক প্রবলেম হবে যে কেউ শুনতে পাচ্ছে না বললো। এক কাজ করবে, যখন রেকর্ডিং আসবে তখন দেখে নেবে, ঠিক আছে? এখন কোনো রকমের ক্লাসটা চালাই, তারপর দেখছি আমি রেকর্ডিং এও কি কি ঘটছে না ঘটছে। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি নাউনের পাঁচটা অংশ যেটা আছে, এই পাঁচটা অংশের মাধ্যমে আমরা শুধুমাত্র একটাই জিনিস জানবো, যে নাউনকে যাতে আমরা চিনতে পারি, নাউনকে আমরা যাতে আমরা চিনতে পারি, আর তার ফাংশন অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে তাকে যে ব্যবহার করা হবে সেটাও যাতে আমরা বুঝতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। তার মানে এই পাঁচটা অংশকে জানলাম, ঠিক আছে, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এত কিছু সব নাম জানলাম, কিন্তু আলটিমেটলি আমাদেরকে জানতে হবে আর চিনতে হবে কাকে? নাউনকে। সেটা অ্যাবস্ট্রাক্ট কি হোক, অ্যাবস্ট্রাক্ট হলেও সেটাকে আমরা নাউন হিসেবেই চিনবো। বারবার আমরা বলতে যাব না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা আমরা নাউন হিসেবে চিনবো আর নাউন হিসেবে প্রয়োগ করব। আর নাউন হিসেবে প্রয়োগ করা মানেই সেন্টেন্সে হয় সাবজেক্ট হিসেবে প্রয়োগ করা, আর না হয় অবজেক্ট হিসেবে প্রয়োগ করা। আর তার সঙ্গে সঙ্গে আসবে প্রোনাউন। এবার প্রোনাউন সীমিত আছে, সেটা আমাদেরকে বলতে অসুবিধা হবে না, জানতে অসুবিধা হবে না, সীমিত আছে, কয়েকটাই আছে, সেগুলো আমরা মুখস্থ করে নিতে পারবো, যেরকম আই উই, ঠিক আছে। আর এর এর আলাদা আলাদা ফাংশন আছে, যেরকম আই এর সাবজেক্ট প্রোনাউন, আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, তারপর পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে মাই, তারপর পজিটিভ প্রোনাউন হয়ে যাবে মাইন, তারপর পজিটিভ প্রোনাউন হয়ে যাবে মাইন, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে আই থেকে কি হয়ে যাবে মাই সেলফ। তো এগুলো যে পার্ট আছে এটা আমরা প্রোনাউনের সেকশনে অবশ্য করব, আমি লেখাবো চারটা। যাকে এখন আমরা জেনে নিই নাউন আর প্রোনাউনের ফাংশন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে। যে কোনো একটা সেন্টেন্সে আমরা যদি এখানে লিখি, কয়েকটা সেন্টেন্স আমি লিখে দেখাবো বললাম, তো আমি যদি এখানে লিখি আই রিড বুকস, ঠিক আছে, তো এখানে দেখো কি আছে, সাবজেক্ট আছে আই, রিড ভার্ব আছে, আর বুকস অবজেক্ট আছে। তো এই তিনটা অংশ আছে, তাহলে আইটা কি আমাদের, কোনটা কোনটা, এটা? হ্যাঁ, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে অসুবিধা হলে রেকর্ডিং এ দেখে নেবে একবার, অসুবিধা নেই, ঠিক আছে। দেখো কি বলেছে, আই রিড বুকস, আই হচ্ছে আমাদের কি সাবজেক্ট, ঠিক আছে, রিড হচ্ছে আমাদের কি ভার্ব, আর বুকস হচ্ছে আমাদের কি অবজেক্ট, তাই তো? তাহলে এই তিনটে হচ্ছে পার্ট এই সেন্টেন্সের। এবার দেখো অবজেক্টে কি বলছে, যে বুকস আছে, বুক মানে কি বই, তাহলে বই, বইয়ের নাম বই, তাহলে এটা কি হয়ে গেল নাউন, তাহলে বুকসটা আমাদের কি নাউন, আর আই এটা কি আমাদের প্রোনাউন। তাহলে এই সেন্টেন্সে সাবজেক্টে আছে প্রোনাউন আর অবজেক্টে আছে নাউন। সিম্পলি তেমনি ভাবে আমরা লিখতে পারি অরুণ ইজ ইজ গোয়িং ব্যবহার করবো না আমরা, ইন্ট্রান্সিটিভ ভার্ব আছে তো অবজেক্ট আসবে না, তাই আমরা এমন ভার্ব ব্যবহার করবো যাতে অবজেক্ট আসে। তাহলে অরুণ ইজ মেকিং মেকিং এ হাউস। এবার দেখো এখানে কি পেয়েছি, সাবজেক্টে এটা সাবজেক্ট, তাই তো, এটা আমাদের ভার্ব যেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর তারপর এটা মেকিং এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে আমাদের আর্টিকেল যেটা নাউনের সঙ্গে যোগ হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। আর এটা যেহেতু এর হাউস, এটা পুরোটা আমাদের অবজেক্ট, এই পুরোটা আমাদের অবজেক্ট, এ হাউসটা, ঠিক আছে, এ হাউসটা পুরোটা আমাদের অবজেক্ট, আর অন্যদিকে হাউসটা হচ্ছে আমাদের নাউন আর এটা হচ্ছে আর্টিকেল। বুঝতে পেরেছি? এবার দেখো এখানে অরুণ যেটা আছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি নাউন, আর অবজেক্ট যেটা এ হাউস, হাউস এটাকে বাদ দিয়ে বা এ পুরোটাই আমরা, হ্যালো, এবার এটা যেহেতু এটা হাউসটা হচ্ছে আমাদের নাউন, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা কি পেয়েছি, সাবজেক্টেও নাউন আর অবজেক্টেও নাউন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো ধরনের সেন্টেন্স হোক, শর্ত একটাই কি, যে সাবজেক্ট আর অবজেক্টে যে কোনো ধরনেরই সেন্টেন্স বলবো না আমরা, শুধুমাত্র স্টেটমেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে স্টেটমেন্ট
সেন্টেন্সের ক্ষেত্রে, কারণ অন্যান্য জায়গায় সেন্টেন্সের স্ট্রাকচারের চেঞ্জ হয়, কিন্তু মূলত আমরা যে কোনো ধরনের স্টোরি লিখি আর যাই লিখি না কেন আমাদের প্রয়োজন বেশিরভাগ কোন সেন্টেন্সের, স্টেটমেন্ট সেন্টেন্স, তাই না? আমরা কোশ্চেনে খুব বেশি একটা গল্প লিখতে যায় না, বা নোটিস লিখতে যায় না, বা রাইটিং কিছু লিখতে যায় না। এমনকি এই যে গল্পটা আছে এখানেও আমরা খুব একটা বেশি কোশ্চেন সেন্টেন্স দেখতে পাইনি। তাই আমি এখানে স্টেটমেন্ট সেন্টেন্সের উপর জোর দিয়েই বলছি যে স্টেটমেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবসময় সাবজেক্ট আর অবজেক্টে দুটো জিনিসই পাবো, হয় নাউন পাবো, না হলে প্রোনাউন পাবো। তাহলে এত কিছু, এই জন্যই তো আমরা এত কিছু জানলাম নাউনের ব্যাপারে, যে নাউনকে যাতে আমরা চিনতে পারি এবং প্রয়োগ করতে পারি। অবজেক্ট আর সাবজেক্টে শুধুমাত্র নাউন বা প্রোনাউনই ব্যবহার হবে। একটা সেন্টেন্সের মধ্যে নাউন সাবজেক্ট হতে পারে, আবার নাউন অবজেক্টও হতে পারে। একটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউন সাবজেক্ট হতে পারে, নাউন অবজেক্ট হতে পারে। আবার একটা সেন্টেন্সের মধ্যে নাউন অবজেক্ট হতে পারে, প্রোনাউন অবজেক্ট, নাউন সাবজেক্ট হতে পারে, প্রোনাউন অবজেক্ট হতে পারে। এভাবে করে আমরা সেন্টেন্স দেখতে পাবো এবং লিখতেও পারবো। তো দেখো যে নাউনের উপর কেন জোর দিচ্ছি এত, যে ইংরেজিতে এসভিও ফর্মুলায় সেন্টেন্স গঠন হয়। এসভিও বাংলায় গঠন হয় কোন ফর্মুলায়? এস ও ভি। যেমন আমি যদি বাংলায় লিখি এখানে, আমি বই পড়ি, আমি সাবজেক্ট এস, বই অবজেক্ট ও, পড়ি ভার্ব ভি। ঠিক আছে? আর যদি এটা ইংরেজিতে গঠন করি তাহলে আই রিড বুক, আই সাবজেক্ট, রিড ভার্ব, আর বুক অবজেক্ট, এসভিও। তার মানে একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, মাঝে ভার্ব থাকবে, আর টেন্স অনুযায়ী ভার্বের অন্যান্য অংশ থাকবে। তো পুরো স্ট্রাকচারে দেখো সাবজেক্ট আর অবজেক্টই বেশিরভাগ অংশ, ভার্বটা শুধুমাত্র একটা পার্ট। তার মানে আর ভার্বের সঙ্গে জড়িত থাকে কি? ভার্ব থেকে জড়িত থাকে অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভ জড়িত থাকে নাউন এবং প্রোনাউন এর সঙ্গে, তার মানে সাবজেক্ট আর অবজেক্টের সঙ্গে। বুঝতে পেরেছি? তো এইভাবে করে আমাদেরকে জানতে হবে, যেহেতু একটা পুরো সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট একটা বড় সড়ো অংশ ভার্বকে বাদ দিলে, এটা দুটো পার্ট আর এটা একটা পার্ট, ওই জন্য আমরা নাউন আর প্রোনাউনের উপর জোর দিয়ে এতটা শিখছি। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে করে আমাদের নাউন আর প্রোনাউনের অংশটা গেল। এবার আমরা এর পরের ক্লাসে দেখে নেব বাকিগুলো। ঠিক আছে? নাউনের অংশটা গেল, এবার প্রোনাউন অংশটা আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে? তো এভাবে করে আমাদের এসভিও ফর্মুলায় দেখলাম যে কিভাবে বাংলায় এসওভি ব্যবহার করা হয়। আজকের কি ক্লাস হলো হালকা করে বলে দিই। ঠিক আছে? বাংলায় হয় এসওভি ফর্মুলায়, ইংরেজিতে হয় এসভিও ফর্মুলায়। আর যেহেতু অবজেক্ট আর সাবজেক্ট এই তিনটা অংশের মধ্যে দুটো অংশ, তার মানে বড় সড়ো পার্ট, আর এই দুটো অংশতে দুটো জিনিসই শুধুমাত্র আসে, শুধুমাত্র দুটো জিনিস আছে, সেটা কি? নাউন আর প্রোনাউন। অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্টে কখনোই নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কোনো অংশ আসবে না। অর্থাৎ কোনোদিনই সাবজেক্ট আর অবজেক্টে কি আসবে না? একটা অ্যাডজেক্টিভ আসবে না, একটা অ্যাডভার্ব আসবে না, একটা প্রিপোজিশন আসবে না, একটা কনজাংশনসও আসবে না, আর একটা ইন্টারজেকশনসও আসবে না। কোনোদিনই সাবজেক্ট আর অবজেক্টে এগুলো আসবে না। সব দিনই নাউন আর প্রোনাউনই কি আসবে? সাবজেক্ট আর অবজেক্টে আসবে। তো এই জন্য বড় সড়ো অংশ হওয়ার জন্য নাউন আর প্রোনাউনটাকে ভালোভাবে বুঝে নিতে হয়। আর প্রোনাউন তো সীমিত আছে, মুখস্থ করে নিব। আর যেহেতু নাউনকে আমরা মুখস্থ করতে পারবো না, কারণ অফুরন্ত আছে, আর মুখস্থ করার দরকারও নেই, কারণ আমরা দেখলেই চিনতে পারি। তো ওই জন্য আমরা নাউনকে মুখস্থ করব না, শুধুমাত্র বুঝে নেব। ঠিক আছে? যেটা আমরা আজকে করলাম। এবার যদি নাউনের উপর আর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো, অথবা এই যে অ্যাপ আছে এই অ্যাপে চ্যাট সেকশন আছে, সেখানে প্রশ্ন করতে পারবে। ঠিক আছে? চ্যাট সেকশনে প্রশ্ন করতে পারবে তোমরা, অসুবিধা নেই। তো নাউন অংশটা আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে বোঝানো। প্রোনাউন অংশটা আমরা দেখে নেব এর পরের দিন, তারপর আমরা বাকিগুলো ধীরে ধীরে কমপ্লিট করে নেব। ঠিক আছে? তাহলে আজকে, হ্যাঁ, আজকে কি কি প্রশ্ন আছে আর কি কি প্রশ্ন আছে বলো। নামটা আমি পাঠিয়ে দিচ্ছি।
কে বল কে বলছে এটা? সুরজিৎ। ঠিক আছে। ঠিক আছে, আমি টেলিগ্রামে এটা পাঠিয়ে দেবো, লিঙ্কটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর এই কোনো অসুবিধা থাকলে, কোনো অসুবিধা। হ্যাঁ, বলছিলাম যে আর কোনো নাউনের ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, এখন এখন হ্যালো। গৌরব, গৌরব কোনো কোশ্চেন আছে? হ্যাঁ। হ্যাঁ, এখন তো লাগবে না, তোমরা যদি তোমাদেরকে যদি পছন্দ হয় ক্লাস, তোমরা যদি কন্টিনিউ করতে চাও, ঠিক ঠিক আছে, তাহলে নেক্সট মাসের কোন, এখন আমি করে যাচ্ছি, এখন কয়েকটা স্টুডেন্ট আমার জোগাড় করার ইচ্ছে আছে অনলাইনে। যদি পছন্দ হয় তোমাদের ক্লাস, তাহলে আমি বলবো, জানাবো কবে থেকে লাগবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শেষ করছি, ঠিক আছে।